ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের যে সেমিস্টার থ্রি রিভিশন সিরিজ চলছিল, আজকে তার ম্যাগনেটিক এফেক্ট ডিউ টু কারেন্ট তার আমি ক্লাস করাবো। তো দেখ, তোকে বুঝতে হবে যে প্রথমে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি কেন হয়। তো মনে রাখবি, যদি চার্জ ইন মোশন থাকে তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউতে অনেক সময় দেয়। চার্জ ইন মোশন, তাহলে কিন্তু কি তৈরি হবে বল? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে একটা জিনিস এখান থেকে খুব আসে, অ্যাসার্টেন রিজনেও খুব দেয়, যে আজকে যদি চার্জ রেস্ট অবস্থায় থাকতো তাহলে কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আর চার্জ যখন মোশনে আছে তখন কিন্তু তার চারপাশে চার্জটা মোশনে থাকার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হতে পারে, একটা ইলেকট্রিক ফিল্ডও তৈরি হতে পারে। তো ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট সবাই জানিস, এসআই ইউনিট হয় টেসলা আর একটা হয় গস। এদের মধ্যে রিলেশনটা একটু দেখে নিবি। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু চার্জের ওপর একটা ফোর্স দেয়, সেই ফোর্সটাকে ম্যাগনেটিক ফোর্স বলা হয়। তার ভ্যালু কত হয়? কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এখানে কিন্তু ক্রস প্রোডাক্টের গল্প চলে আসলো। তাহলে ক্রস প্রোডাক্ট তুই অনেকভাবে ভাবতে পারিস। কিভাবে কিভাবে? না, নর্মাল ক্রস প্রোডাক্ট যেরকম আই জে ক্যাপ শিখেছিস সেটাও ভাবতে পারিস, বা লেফট হ্যান্ড স্ক্রু রুলে ভাবতে পারিস। বারবার বলছি, লেফট হ্যান্ড স্ক্রু রুলটা আমি লাস্ট টাইম বলে দিচ্ছি। লেফট হ্যান্ড স্ক্রু রুলটা কি? না, তুই লেফট হ্যান্ডের এই দুটো আঙুলকে ভেলোসিটি আর একটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর বসালি। একটা রাইট হ্যান্ডের স্ক্রু মানে ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রু যাবে ভেতরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে। সেরকম ঘোরালি, ঘোরালে স্ক্রুটা যেদিকে যাচ্ছে সেইটা হবে ফোর্সের ডিরেকশন। এইভাবে বার করতে পারিস। অথবা তুই ভেলোসিটি যেটা বলা আছে, ধর বলা আছে ভেলোসিটি এক্স অ্যাক্সিসে যাচ্ছে, তাহলে ভেলোসিটির জায়গায় আই ক্যাপ বসালি। ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে আছে, তাহলে ভেতরের দিক ধর এরকম একটা ছোট্ট একদম, যে ভেলোসিটি এদিকে আছে আর বলেছে ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, ইন টু দা প্লেন আছে। তাহলে এখানে ভেলোসিটি কি লিখলি বল? প্লাস আই ক্যাপ, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কত? মাইনাস কে ক্যাপ। কেন? ইন টু দা প্লেন আছে। তাহলে আমরা সবাই জানি আই জে কে, এই যেরকম ক্লক ওয়াইজ ঘুরতে হয়। তাহলে আই ক্রস কে ঘুরলে কত হয়? মাইনাস জে, আর বাইরে একটা মাইনাস আগে থেকেই ছিল, তাহলে ফোর্সটা কোন অ্যাক্সিসে কাজ করছে? পজিটিভ জে কে। এভাবে ভাবতে পারিস। তাহলে এটা ক্রস প্রোডাক্ট তুললে কি হবে? না, কিউ ভিভি সাইন থিটা। তো এই ফোর্সটাকে নো ওয়ার্ক ফোর্সও বলা হয়ে থাকে। মানে ম্যাগনেটিক ফোর্সের জন্য এখান থেকে খুব কোশ্চেন আসে, ম্যাগনেটিক ফোর্সের জন্য কি চেঞ্জ হয়? না, ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হয় না, যে ভ্যালু অফ ভেলোসিটি এটা চেঞ্জ হয় না, ডাজন্ট চেঞ্জ। বোঝা গেল? তার জন্য কাইনেটিক এনার্জিও কি হয় না বল? চেঞ্জ হয় না, ডাজ নট চেঞ্জ। যদি তোকে বলে যে ম্যাগনেটিক ফিল্ড কাইনেটিক এনার্জি চেঞ্জ করতে পারে, তো স্টেটমেন্টটা হবে ফলস। বাট তোকে যদি বলতো মোমেন্টাম, মোমেন্টাম কিন্তু চেঞ্জ হয়। কেন? না, ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয় বলে। তাহলে বেসিক্যালি ডিরেকশন অফ ভেলোসিটি চেঞ্জেস। তাহলে বেসিক্যালি ম্যাগনেটিক ফোর্স কি করে? ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ করতে সহায়তা করে। এবার ডিরেকশন চেঞ্জ করতে সহায়তা করে বলে মোমেন্টাম চেঞ্জ হতে পারে, কিন্তু কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়া পসিবল না। ওকে। আচ্ছা, এখান থেকে তিনটে মানে তিন রকমের অঙ্ক আসতে পারে। এক তো ডাইরেক্ট এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে আসতে পারে। সেকেন্ড হচ্ছে, তোকে বললো যে একটা চার্জ পার্টিকেল কে তুই ম্যাগনেটিক ফিল্ডে একটা রিজিয়ানে ছুড়লি, যে তার কোনো ডিফ্লেকশন হলো না। ঠিক আছে, তার মানে সেখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো। এই কথাটা কিন্তু খুব ভুল। মানে যদি বলা হয় এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ইন এ রিজিয়ান বাট ইট ইজ আনডিফ্লেক্টেড, মানে এর কোনো বিচ্যুতি হলো না, এর মানে কিন্তু একেবারেই নয়, ইট ডাজন্ট মিন দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড থাকতেই পারে সেখানে, তাও হতেই পারে ফোর্সটা জিরো হচ্ছে। কেন জিরো হচ্ছে? না, ভেলোসিটি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল হলে হতে পারে। আচ্ছা, এবার আসছি লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স কাকে বলছে? না, ইলেকট্রিক ফিল্ডের ফোর্সও আছে প্লাস ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সও আছে। এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে? না, আমার যে ফাইনাল এক্সামে দেওয়া হয়েছে দেখবি ভেলোসিটি ফিল্টার এরকম কিছু কথা থাকতে পারে। বা তোকে এরকম কোশ্চেন বলা থাকতে পারে যে একটা পার্টিকেলকে ছোড়া হলো
সেই পার্টিকেলটায় কোনো ডিফ্লেকশন হচ্ছে না, পার্টিকেল ডাজান ডিফ্লেক্ট, মানে এমন একটা রিজিয়নে ছোড়া হয়েছে কোনো ডিফ্লেকশন হচ্ছে না, তার মানেই তুই করবি ওখান থেকে ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু, এখান থেকে তোকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয়। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে বল, ভি ক্রস বি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হচ্ছে দেখ, না ভেলোসিটি ভেক্টর বা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দুটোর সাথে কিরকম হবে বল, পারপেন্ডিকুলার অ্যাকর্ডিং টু দা ল প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট। তো এটা খুব আসে, খুব। আচ্ছা, এছাড়া কি আসে? এছাড়া যদি তোকে বলতো যে পার্টিকেলটাকে 90 ডিগ্রিতে ছোড়া হয়েছে, যে পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট এ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে যদি ছোড়া হয়ে থাকে তাহলে সবসময় মনে রাখবি কি করবে, সার্কেল। সেই সার্কেলের রেডিয়াসের ফর্মুলা কত হবে, এমভি বাই কিউবি, বা পি বাই কিউবি, পিটা হলো মোমেন্টাম, বা রুট আন্ডার 2m k/কিউবি, কে হলো কাইনেটিক এনার্জি, বা রুট আন্ডার 2m³ v0/কিউবি, যেখানে v0টা হলো পোটেনশিয়াল। এই চারটে ফর্মুলা ছাড়া আর ফর্মুলা বার করা সম্ভবই না। অনেক সময় টাইম পিরিয়ড জানতে চায়, তো টাইম পিরিয়ড হচ্ছে, মনে রাখবি ভুলে গেলে 2πr/v, এবার আর এর জায়গায় তুই ভ্যালু বসিয়ে দে, তাহলে কত আসলো, 2πm/কিউবি। অনেক সময় ফ্রিকোয়েন্সি রেশিও জানতে চায়, তাহলে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/2π/কিউবি/এম। তাহলে ভালো করে কোশ্চেনটা দেয়, এখান থেকে মানে অ্যাসার্টেনিজম আসে, ফ্রিকোয়েন্সি বল বা টাইম পিরিয়ড বল, এরা কিন্তু ভেলোসিটির ওপর ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড অন ভেলোসিটি, শুধুমাত্র চার্জ মাস এদের ওপর ডিপেন্ড করবে। তো তোকে যদি দুটো পার্টিকেল বলা থাকে, আলফা পার্টিকেল বলা থাকতে পারে আর ডয়টোরিয়ান এইগুলো বলা থাকতে পারে, প্রোটন এইসব। আচ্ছা, চার্জলেস পার্টিকেল যেমন হচ্ছে, আচ্ছা এই প্রিন্সিপাল গুলো কোথায় ইউজ করা হয় বল, সাইক্লোট্রনে ইউজ করা হয়। সাইক্লোট্রন কি কারণে ইউজ করা হয়, না টু অ্যাক্সিলারেট চার্জ, এই ছোট ছোট থিওরি গুলো কিন্তু আসতে পারে, টু অ্যাক্সিলারেট চার্জ। সাইক্লোট্রন কিন্তু কোনো চার্জলেস পার্টিকেলকে অ্যাক্সিলারেট করতে পারে না, মানে নিউট্রন ডাজ নট ইউজড, মানে ওই জন্য নিউট্রনকে সাইক্লোট্রনের মধ্যে দিয়ে পাঠিয়ে কোনো লাভ নেই, বাংলা কথা। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট গুলো আসতে পারে এখান থেকে, এখান থেকে একটা অঙ্ক আসবেই, মানে রেডিয়াস বার করতে দিতে পারে, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, এরকম জেনারেল ওরিয়েন্টেড যে কোনো কিছু তোকে বার করতে দিতে পারে। এছাড়া আর একটা যেটা হয়, যে যে কোনো অ্যাঙ্গেলে ছুড়লাম, যে পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট এনি অ্যাঙ্গেল থিটা, যে কোনো একটা থিটা অ্যাঙ্গেলে ছুড়লাম ম্যাগনেটিক ফিল্ডের সাথে। তাহলে ধর আজকে এইটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এইটা হলো ভেলোসিটি ভেক্টর থিটা কোণে। তাহলে একে দুটো কম্পোনেন্টে ভাঙা যাবে, একটা এই বরাবর ভি কস থিটা, একটা এই বরাবর ভি সাইন থিটা। তাহলে ভি সাইন থিটাটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে আছে, তাহলে ভি সাইন থিটার সাপেক্ষে ও সার্কেলে ঘুরবে, আর ভি কস থিটার জন্য একটু একটু করে ও এগিয়ে যাবে। তাই লাস্ট অব্দি কি হবে বলতো, এটা একটা স্পাইরাল পাথ ফলো করবে, বুঝতে পারলি? তাহলে সেই স্পাইরালের কি হয়, একটা রেডিয়াস হবে, রেডিয়াসটা হয়ে যাবে mv sin θ/কিউবি। আর এই যে সার্কেল ঘোরার সময় একটু একটু করে এগিয়ে যাচ্ছে, এটাকে পিচ বলা হয়, পিচ। তাহলে পিচটা কত হবে, না ভি কস থিটা ইন্টু 2πm/কিউবি। ঠিক আছে, মানে একবার ঘুরে আসতে যতটা সময় নেয়, বুঝতে পারলি তো? তাহলে একবার ঘুরে আসতে যতটা সময় নেবে, 2π হ্যাঁ, সেই সময় ভি কস থিটার জন্য যতটা সামনে এগিয়ে যাচ্ছে তাকে আমরা পিচ বলছি, তাহলে পিচের ভ্যালু এইটা। এই হলো পার্টিকেলের ওপর ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স ওরিয়েন্টেড যে কোনো মানে কনসেপ্ট। এরপর আমরা যে কনসেপ্টটা চলে আসছি সেকে বলা হচ্ছে বায়ো সভার্স ল। তো বায়ো সভার্স ল কি করে, ম্যাগনেটিক ফিল্ড বার করতে সাহায্য করে। তাহলে কি, না সেটা কারেন্টের সাথে প্রপোর্শনাল, সেটা লেন্থ সেগমেন্টের সাথে প্রপোর্শনাল, সেটা ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা সাইন থিটার সাথে প্রপোর্শনাল। তাহলে একসাথে করলে কত হতো, μ0/4π আইডিয়াল সাইন θ/r²। এখান থেকে অনেক সময় এর ভেক্টর ফর্মটা খুব লিখতে দেয়, সেটা কি,
এরকম ডিএল ক্রস আর বাই আর কিউ, এটা খুব আসে। তো এর আমরা দেখ প্রুফের তো দরকার নেই, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত। তো কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য নর্মাল ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা μ0I/4πa কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু, ডিপেন্ড করছে তুই থিটা ওয়ান থিটা টু বলতে কোনটা নিচ্ছিস। এইটা ধরে নিলি একটা তার, তুই এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছিস, তাহলে এই পয়েন্টটা থেকে তারের এন দুটো পয়েন্টে তুই নিয়ে যাবি। এই অ্যাঙ্গেলটা থিটা ওয়ান, এই অ্যাঙ্গেলটা থিটা টু। তুই যদি তারের পয়েন্ট, তারের এন্ডে কত অ্যাঙ্গেল হচ্ছে সেটাকে থিটা ওয়ান এবং থিটা টু ধরিস, তাহলেই ফর্মুলাটা কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু হবে। আর সবসময় মনে রাখতে হবে এই এটা কিন্তু লম্ব দূরত্বকে বোঝায়, এটা কিন্তু যে কোনো ডিস্টেন্স নয়, অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এটা হলো মেন ফর্মুলা, এটা যদি তুই মনে রাখিস তাহলে সব কটা মনে থাকবে। আর ডিরেকশন কি করে পাবো আমরা, খুব ইম্পর্টেন্ট, ডিএল ক্রস আর, বা ডিএল তো আলাদা করে কিছু হয় না, আই ক্রস আর। আই কে আমরা লিখি না কেন, না আই তো ভেক্টর নয়, তাই এরকম ভাবে লেখা যায় না, তার তুই মনে রাখবি এইভাবেই। আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি, দেখ এখানে যেমন আই বল বা ডিএল বল, আই আর ডিএল একই দিকে, কোন দিকে যাচ্ছে, ওপর দিকে। ওপর দিক মানে কি ক্যাপ বল, জে ক্যাপ। আর এই তারটা থেকে পয়েন্টটা কিন্তু, আর বারবার বলছি পয়েন্ট থেকে তার না, তার থেকে পয়েন্টটা, আর সেটা কোন দিকে, ডান দিকে, মানে আই ক্যাপ। তাহলে জে ক্রস আই করলে কি পাবো বল, কে পাবো। এটা একটা মেথড। অথবা এগেন লেফট হ্যান্ড, এইদিকে তাকায়, এই আঙুলটা ওপরের দিকে আই, ডিএল ওদিকে, তার থেকে পয়েন্টটা ডান দিকে, তাহলে আই ক্রস আর এরকম ঘোরালাম। কিরকম ঘোরাচ্ছি বল, ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি। এই যে এই যে আঙুলটা, এই যে আঙুলটা, এই আঙুলটা এদিকে, বাঁ হাতের এই আঙুলটা এদিকে, এটা হলো আমার আই বল বা ডিএল বল, আর এইটা হলো আর। এই যে তারটা থেকে পয়েন্টের দিকে, এবার ডিএল ক্রস আর ক্লক ওয়াইজ ঘুরলাম। ক্লক ওয়াইজ ঘুরলে সবসময় মনে রাখবি কোন দিকে যাবে, ভেতর দিকে। অ্যান্টি ক্লক ওয়াইজ হলে বাইরের দিকে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। স্ক্রুটা যদি ক্লক ওয়াইজ হয় ভেতর দিকে, স্ক্রুটা অ্যান্টি ক্লক ওয়াইজ হলে বাইরের দিকে। আর কারোর যদি লেফট হ্যান্ড স্ক্রু অ্যাপ্লাই করতে অসুবিধা হয়, তাহলে সে তখন এরকম জে ক্রস আই করে করে নিবি। এবার ধর কোনো অঙ্কে এত সোজা হচ্ছে না, তখন তুই লেফট হ্যান্ড স্ক্রু অ্যাপ্লাই ছাড়া আর কোনো উপায় নেই। হলো? আচ্ছা, এটার অনেকগুলো কেস হতো যদি ইনফাইনাইট ওয়্যার হতো। এইগুলোর অনেকগুলো কেস হয় যদি ইনফাইনাইট ওয়্যার বলা থাকে, তাহলে কস থিটা ওয়ান আর থিটা টু দুটোই 0 ডিগ্রি হতো। আর 0 ডিগ্রি হওয়ার জন্য লাস্ট অব্দি উত্তরটা আসতো কত, μ0I/2πa। এটা। আর সেমি ইনফাইনাইটটা আমি করাচ্ছি না, কেন সেমি ইনফাইনাইটটা আমি অঙ্ক করাচ্ছি, সেখানেই বলে দেবো। আচ্ছা, তো এই ওয়্যারের ক্ষেত্রে দুটো কেস আমরা কিন্তু, আরো দুটো কেস আমরা করতে পারি, যেমন একটা করছি, তার আগে একটু সার্কেলটা বলে নিই, তারপর দুটো একসাথে বলছি। এবার আসছে সার্কুলার ওয়্যার। সার্কুলার ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে μ0NI/2/2 x² + r² এখানে খুব সোজা, ক্লকওয়াইজ কারেন্ট গেলে ভেতর দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেলে বাইরের দিকে হবে। একদম সিম্পল হিসাব, কোনো ক্রস প্রোডাক্ট বা কিছু করার দরকার নেই। যদি সেন্টারে বার করতে বলে, তাহলে হবে μ0NI/2r। যদি একটা সেকশন মানে পুরো সার্কেল নেই, ধর এরকম সার্কুলার তার এরকম অর্ধেক আছে, তাহলে তখন কত হবে, না μ0NI/2r θ/2π। আর কনসেপ্টটা একই, কিছু না বলা থাকলে এনটাকে তুই ওয়ান ধরে নিবি। এইবার দুটো মিলিয়ে কিছু কিছু অঙ্ক আসবে, দেখ দুটোকে পাঞ্চ করে। যেমন ধর এরকম একটা অঙ্ক দিয়েছে, তো বললেই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বার করো। তাহলে প্রথমেই তুই একে ভাঙবি বিভিন্ন সেকশনে, এ, বি, পি, সি, ডি, কিউ। ধর কারেন্ট এই যে যাচ্ছে, তাহলে এ বি যে লাইনে, সেই লাইনেই যেহেতু ও পয়েন্টটা, তাই এ বির জন্য ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। তাহলে সেটা কি কনসেপ্ট, না একটা স্ট্রেট ওয়্যারে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই বরাবরই যদি পয়েন্টটা থাকে, বা তার পেছন দিকে পয়েন্টটা আছে, ধর এইখানে, মানে সামনে থাকুক পেছনে থাকুক, মানে স্ট্রেট ওয়্যারটা যে লাইনে, সেই লাইনেই পয়েন্ট অফ ক্যালকুলেশনটা আছে। মানে দেখ কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্সই নেই না,
কেন আমার স্ট্রেট ওয়্যারের যে ফর্মুলাতে নিচে যে এটা আসতো সেটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বোঝাতো। এবার ধর ওই সেমি সার্কুলার পার্টটা, সার্কেলের জন্য হয় μ0I/, ধরে নে এটার রেডিয়াস R1, এটার রেডিয়াস R2। সার্কেলের জন্য হয় 2, আর হাফ সার্কেলের জন্য হয়ে যাবে 4R1। কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে কোন দিকে পাবো? ভেতর দিকে। এবার আবার সিডি, সিডি লাইনও কিন্তু একই, দেখ সিডি লাইনটা যে লাইনে আছে ও পয়েন্টটা তার পেছনে কিন্তু সেম স্ট্রেট লাইনের ওপরই আছে, তাহলে 0। এবার হচ্ছে ডিকিউ এ, ডিকিউ এর জন্য দেখ μ0I/4R2, আর ক্লকওয়াইজ কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে তাই ভেতর দিকে। তাহলে লাস্ট অফ দি ম্যাগনেটিক ফিল্ড কি হবে? এই দুটোকে যোগ করে দিবি। যেহেতু দুটোই কি পেয়েছি সেম দিকে, যদি অপোজিট দিকে পেতাম তাহলে আমি দুটোকে বিয়োগ করতাম, বড়টা থেকে ছোটটা। এই হচ্ছে কনসেপ্ট। যদি আজকে এই রকম ধর থাকে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ওয়ালা জিনিসে থাকে। এই যে এই যে এরকম যদি হয়, ওই মিডিল পয়েন্টে ধর ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিচ্ছে, ওই ও পয়েন্টে। তাহলে প্রথমে নাম দিলি এ থেকে বি। এই যে এ থেকে বি কিন্তু একটা সেমি ইনফাইনাইট ওয়্যার। কেন? দেখ বি পয়েন্টটা ফিক্সড, যেখানে কত ডিগ্রি তৈরি হবে? 90 ডিগ্রি। আর এ পয়েন্টটা ওপেন, ওপেন এন্ড থাকলে সেটাকে তুই ইনফিনিটি অবধি কনসিডার করবি। যদি একটা তারের ওপেন এন্ড থাকে, মানে যেমন ধর এইখানে যদি আর একটা আমি করাই, ধর এরকম আছে, এই যে এই পয়েন্টটা। তাহলে এখানে এগেন এ বি একটা তার ধরলি, যার এ এনটা ফিক্সড কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। কিন্তু বি এনটা যেহেতু কিছু বলা নেই, তুই কিন্তু ইনফিনিটি অবধি মনে 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 ভাবতে পারিস এটাকে, যে এটা ইনফিনিটি অবধি আছে অ্যাঙ্গেলটা, মানে ইনফিনিটি অবধি যাচ্ছে। তাহলে ওই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে বল? 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ওই এ বি পার্টের জন্য বসা, না μ0I/4 পাই এ। এ মানে ছিল লম্ব ডিস্টেন্স, এটা এটাই লম্ব ডিস্টেন্স, আলাদা করে বার করার কিছু দরকার নেই। যেমন এই ছবিতেও দেখ এটাই লম্ব ডিস্টেন্স, দেখ এই যে এটাই, যেটাকে আমি আর বলতে পারি। এখানেও দেখ ওই রেডিয়াসটাই, এই যে এটা হলো তারটা, এটা হলো ওই পয়েন্টটা। তো এটা থেকে পারপেন্ডিকুলার টানলে দেখ এটাই আসছে। তাহলে একটা হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস cos 0 ডিগ্রি। এটা গেল ভ্যালু। ডিরেকশন কি করে পাবো? না তুই লেফট হ্যান্ড অ্যাপ্লাই করতে পারিস। দেখ এই আঙুলটা কোন দিকে পাচ্ছিস? দেখ এবি তারের বাঁদিকের ছবিটার জন্য ভেতর দিকে, আর তার থেকে ও পয়েন্টটা কোন দিকে? ডান দিকে। তাহলে এরকম যদি ঘোরাস, তাহলে স্ক্রুটা যদি এরকম মনে মনে ভাবিস, তাহলে স্ক্রুটা কোন দিকে যাচ্ছে বল? নিচের দিকে যাচ্ছে। এরকম ভাবতে পারিস। ঠিক আছে, নিচের দিকে মানে কি লিখতে পারিস বল? মানে নিচের দিকে মানে হচ্ছে -J ক্যাপ। এভাবে করতে পারিস, বা তুই ক্রস প্রোডাক্ট নিয়ে চ। কারেন্টটা যাচ্ছিল নেগেটিভ জেড অ্যাক্সিস, মানে কি বল? -K ক্যাপ ভেতর দিকে, ক্রস I ক্যাপ আটটা এদিকে। তাহলে কে ক্রস আই কি হয়? -J। এই যে I J K, সরি K ক্রস I কি হবে বল? +J, কিন্তু সামনে একটা মাইনাস ছিল, তাহলে -J। তাহলে এটা কোন দিকে পেলাম? -J ক্যাপ। হলো। এবার হচ্ছে এই বিপিসি, ধর এই সেমি সার্কুলার পার্টটার জন্য, সেমি সার্কুলার পার্টের জন্য হবে μ0I/4R। ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে মানে ভেতর দিকে, ভেতর দিক মানে কি? -K ক্যাপ। হলো। আবার একই রকম ভাবে সিডি, এগেন সিডি কে তুই একটা সেমি ইনফাইনাইট ধরতে পারিস। কেন? দেখ এই যে এই দিকটা 90 ডিগ্রি সি এর দিকটা, আর বি ডি ডি এর দিকটা যেহেতু ওপেন আছে, তুই সেটাকে ইনফিনিটি অবধি ভাবতে পারিস, তাহলে ওই দিকের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। তাহলে একই রকম ভাবে এটা কত হয়ে যাচ্ছে? cos 90 প্লাস cos 0। আর তুই যদি ডিরেকশন দেখিস, কারেন্ট আসছে বাইরের দিকে, বাইরের দিকে মানে কি হচ্ছে বল? +K ক্যাপ। সি থেকে পয়েন্টটা কোন দিকে বল? সি থেকে পয়েন্টটা কোন দিকে যাচ্ছিস তুই? বাঁ দিকে। তাহলে সি এর সাপেক্ষে বাঁ দিক মানে কি হচ্ছে বল? -I ক্যাপ। তাহলে এগেন K ক্রস I কি হয়? জে। K ক্রস -I কি হবে বল? -J। তাহলে এটা -J হলো। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি পাবো? এগুলোকে যোগ করব। যোগ করলে দেখ এটা আর এটা যোগ হবে, কারণ এই দুজন একই দিকে আছে, আর এটা যেরকম আছে সেরকমই পড়ে থাকবে। তার মানে উত্তরটা এসে যাবে এরকম: μ0I/2πr -J ক্যাপ
প্লাস μ0I/4R মাইনাস কে ক্যাপ। তাও তো যদি দেখিস যে ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে কিন্তু এটাকে নর্মাল আর যোগ করা যাবে না। একটা জে ক্যাপে আছে, একটা কে ক্যাপ, তাহলে একটা ওয়াই অ্যাক্সিস একটা জেড অ্যাক্সিস, তাহলে কি করতে হবে? ভেক্টরের ভ্যালু যেরকম ভাবে বার করতিস, x² প্লাস y² প্লাস z², এইভাবে বার করতে হবে। করে যত আসছে কমন টমন নিয়ে দেখবি যা পাচ্ছিস তাই। এইটা হলো কনসেপ্ট। তো এইভাবে কিন্তু তুই একটা অঙ্ক ভাবতেই পারিস। এখানেও কিন্তু এই পাশের অঙ্কটাতেও কিন্তু সেম। এবি তারের জন্য বার করলি, কত আসবে? না μ0I/4πR আসবে। কোন দিকে পাবি? না কারেন্টটা যাচ্ছে ওপর দিক। ওপর দিক মানে কি বল? জে ক্যাপ। তারটা থেকে পয়েন্টটা ডান দিক, ডান দিক মানে আই ক্যাপ। জে ক্রস আই কি হয়? মাইনাস কে, হয়ে গেল। তারপরে এ পি কিউ, এই যে একটা সার্কুলার পার্ট, কিন্তু সার্কুলার পার্টটা কিন্তু সেমি সার্কুলারও না, দেখ পুরোটা নেই, 90 ডিগ্রি আছে। তাহলে এখনই করালাম, পুরোটা থাকলে এত হতো। 90 ডিগ্রির জন্য কত হবে? θ/2π। তাহলে থিটার জায়গায় তুই কত বসাতে পারিস? π/2। আর 2π মানে 2π বসলো, তাহলে π/4। আর ক্লক ওয়াইজ ঘুরছে মানে কোন দিকে হবে বল? ভেতর দিক। ভেতর দিক মানে আবার মাইনাস কে ক্যাপ। তুই যদি ডট আর ক্রস দিয়ে করিস তাহলে আর জে কে ধরবি না। ডট আর ক্রস দিয়ে করতে গেলে লেফট হ্যান্ড স্ক্রু রুল অ্যাপ্লাই করবি। আর যদি নর্মাল ক্রস প্রোডাক্ট ভাবেই করিস, তাহলে এটা মনে রাখবি সবসময়। আবার বলছি, আই ক্রস আর কারেন্টের ডিরেকশনের সাথে তার থেকে পয়েন্টের ডিরেকশন, তার থেকে পয়েন্ট, নট পয়েন্ট থেকে তার, তার থেকে পয়েন্ট। সিমিলারলি ধর কিউ এস, এই তারটার জন্য একই রকম, একটা দিকে 90 ডিগ্রি হবে, আর এস প্রান্তটা যেহেতু ওপেন, তাহলে তুই ওই প্রান্তের অ্যাঙ্গেল 0 মানে এটাকে ইনফিনিটি যাচ্ছে ধরে নিতে পারিস। তাহলে ওই কিউএস পার্টটার জন্য আবার আসবে μ0I/4πR। এবং করে দেখবি ওটাতে, দেখ এই ডিরেকশনটা যদি তুই করে দেখিস কি হচ্ছে বল? ডান দিকে যাচ্ছে কারেন্ট। তাহলে কারেন্টটা কোন দিকে? ডান দিকে। ডান দিকে মানে এক্স অ্যাক্সিস পজিটিভ। তার থেকে পয়েন্টটা নিচের দিকে, নিচের দিকে মানে মাইনাস জে ক্যাপ। তাহলে বল আই ক্রস মাইনাস জে কি হবে? মাইনাস কে। এখানে তিনটেই সেম দিকে, দেখ এটাও মাইনাস কে, এটাও মাইনাস কে, এটাও মাইনাস কে। ঠিক আছে, তিনটেই মাইনাস কে পেয়েছি। একটা মিনিট, এটা হয়তো দেখতে পাচ্ছিস না, একটা মিনিট আমি একটু সরিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাবি। আমি আবার পরে ঠিক করে যাই। দেখতে পেয়েছিস মাইনাস কে? তিনটেই মাইনাস কে পেয়েছি। তাহলে তিনটেই কি হবে বল? নর্মালি যোগ হয়ে যাবে পুরো। তিনটেকে পুরো যোগ করবি মানে নর্মাল যোগ, কেন তিনটেই একই দিকে এসছে বল। তাহলে এই হলো ডিরেকশনের কনসেপ্ট। ওকে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড বার করার কিন্তু একটা অঙ্ক তোকে দেবেই দেবে ছবি থেকে, যে যে কোনো একটা ছবি দিয়ে দেবে, সেই ছবি থেকে ম্যাগনেটিক ফিল্ড বার করো, এরকম কিন্তু কোশ্চেনে দেবে। বোঝা গেল? ওকে। এরপর দেখ আমরা যেটা আসছি সেটা হলো, এটা গেল একটা চার্জের ওপর ফোর্স কত। এবার আমরা আসছি কি, একটা চার্জ না, এবার আমরা আসছি একটা তারের ওপর ফোর্স কত হবে। একটা তার, একটা সিঙ্গেল ওয়্যার। তাহলে তার ওপর মানে আগে থেকে ম্যাগনেটিক ফিল্ড আছে, আগেরটাই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল, এটা আগে থেকে ম্যাগনেটিক ফিল্ড আছে। সেখানে কত হবে? BIL সাইন থিটা, বা বি ইন্টু, সরি বি ইন্টু বলছি, ডিরেকশন কি করে পাবো? I × DL × B। তাহলে এই ছবিতে যেমন দেখ, ডিএলটা কোন দিকে? ওপরের দিক। ওপর দিক মানে জে ক্যাপ। বিটা কোন দিকে? ভেতরের দিক। ভেতরের দিক মানে কত? মাইনাস কে ক্যাপ। তাহলে জে ক্রস কে, এই যে I J K ক্লকওয়াইজ, জে ক্রস কে করলে এমনি আই পাই। মাইনাস কে আছে, তাহলে কি হবে? মাইনাস আই পাবো। তাহলে কোন দিক এখানে ফোর্সটা বল? না লেফট হ্যান্ডে, বা দিকে কাজ করবে। বা তুই লেফট হ্যান্ড স্ক্রু রুল অ্যাপ্লাই করেও করতে পারিস, একই রকম কনসেপ্ট হবে। একটা তার থাকলে হবে ফোর্স। এরকম একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেয়, যে এরকম ধর একটা তার আছে, এখানে একটা লুপ আছে, এটার ওপর এটার জন্য ফোর্স কত। ঠিক আছে, যাই একটু পরে করাচ্ছি, অসুবিধা নেই, একটা মিনিট আমি পুরোটা করিনি তারপর। একটা তার না থেকে যদি একটা লুপ থাকতো, তাহলে তখন টর্ক কাজ করতো, টর্ক। টর্কটা কত হবে? না BIA সাইন থিটা, N × BIA সাইন থিটা, খুব আসে।
কিন্তু এখানে অ্যাঙ্গেলটার একটা গল্প আছে, সেই অ্যাঙ্গেলটার গল্পটা একটু দেখ। মানে তোকে যদি বলে যে লুপ ইজ পারপেন্ডিকুলার উইথ ম্যাগনেটিক ফিল্ড, পারপেন্ডিকুলার উইথ ম্যাগনেটিক ফিল্ড, সবাই ভাববে কি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বসাতে হবে। না, লুপটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে আছে, আর লুপের এরিয়া ভেক্টরও তো লুপের সাথে 90 ডিগ্রিতেই থাকে, তাই থিটা কিন্তু 0 ডিগ্রি হবে। জিরো হলে কি হবে, টর্কটা মিনিমাম। এই কোশ্চেনটা খুব আসে, যে একটা লুপের ওপর টর্ক কখন মিনিমাম হবে। লুপ ইজ পারপেন্ডিকুলার প্যারালাল, প্যারালাল হবে না কিন্তু, পারপেন্ডিকুলারলে মিনিমাম। আর যদি তোকে বলে লুপটা প্যারালাল আছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তার মানে কি, এই যে তার এরিয়া ভেক্টর এরকম, এই যে ম্যাগনেটিক ফিল্ড লুপের গা দিয়ে আছে প্যারালাল, তখন কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, তখন এই ফর্মুলাতে তুই 90 ডিগ্রি বসাতে পারবি। এন তো নাম্বার অফ লুপস, আর এ মানে তো এরিয়া, বুঝতেই পারছিস। তাহলে তখন কিন্তু টর্কটা কি হলো বল, ম্যাক্সিমাম। তাহলে তোকে যদি বলে লুপটা 30 ডিগ্রিতে আছে, ইজ অ্যাট 30 ডিগ্রি উইথ ম্যাগনেটিক ফিল্ড, 30 ডিগ্রি ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভাবলে থিটা কিন্তু ম্যাগনেট টর্কের ভ্যালু কিন্তু NBIA sin 30 বসবে না, কি বসবে, sin 60 ডিগ্রি বসবে। ঠিক আছে, সেইটা খেয়াল রাখতে হবে তোদেরকে, এইখানে এইটা খুব আসে। আচ্ছা, এরপর চলে আসছি প্যারালাল রয়েস কারেন্ট। প্যারালাল লতে কি ছিল, প্যারালাল ওয়্যারের লতে দুটো তারের মধ্যে দিয়ে যদি একই দিকে কারেন্ট যায় তাহলে আকর্ষণ হবে, দুটো তারের মধ্যে দিয়ে যদি অপোজিট দিকে কারেন্ট যায় তাহলে বিকর্ষণ হবে। তার ফর্মুলাটা কত, F/L ইকুয়াল টু μ0I1I2/2πd। তো এখান থেকে অনেক অঙ্ক আসতে পারে, অনেক অঙ্ক। এই যে যেরকম অঙ্কটা লিখছিলাম তখন, যে এই যে ধর এখানে আর একটা কারেন্ট যাচ্ছে, এই যে বলছে এদের মধ্যে ফোর্স কত, এটা I2। তাহলে একবার এই দুটোর মধ্যে দেখতে হবে, একবার এই তারের সাথে এই তারটার দেখতে হবে, এই যে এই তারটা। তাহলে এই দুটোতে অ্যাট্রাকশন হবে, এই যে F1। তাহলে F1 কত পাবি, μ0I1I2/2πa, বাঁ দিকে পেলি লেফটে, কেন সেম দিকে কারেন্ট গেলে অ্যাট্রাকশন। আর একবার এটার সাথে এই তারটার সাথে একদম এই তারটা নিতে হবে, কিন্তু দেখ এটা অপোজিট দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে, রিপালশন। তাহলে F2 এর ভ্যালু হয়ে যাবে এগেন μ0I1I2/2πa+b, কিন্তু রাইটের দিকে ঠেলছি। তাহলে এবার কোনটা বড়, বড়টা থেকে ছোটটা, অবভিয়াসলি F1টা বড়, F2টা ছোট, এবার বিয়োগ করতে হবে। এরকম অনেক কোশ্চেন থাকে, যে বলবে তোকে একটা টেবিলের ওপর একটা তার রাখা আছে, আর তার থেকে 2 মিটার উচ্চতায় আর একটা তার রাখা আছে, যে এর মাস কত হলে তারটা পড়ে যাবে না, এই যে এর মাস, সেকেন্ড মাসটা কত হলে পড়ে যাবে না, কেন না, দেখ এই তারটার ওজন mg নিচের দিকে, আর এখানে সেম দিকে কারেন্ট যাচ্ছে বলে একটা রিপেল করছে। তাহলে এই দুটো ফোর্স কি করে দিবি তুই, ইকুয়াল, F=mg। তাহলে এফ এর জায়গায় কি বসিয়ে দিলি, μ0I1I2/2π ডিস্টেন্স ডি ইন্টু এল। খেয়াল করবি এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু F/L, মানে ফোর্স পার ইউনিট লেন্থের জন্য। তোকে যদি ফোর্স বলে তাহলে কিন্তু তারের লেন্থ দিয়ে গুণ করতে হবে, আর যদি তোকে ফোর্স পার বলে ফোর্স পার লেন্থ বার করো, তাহলে কিন্তু আর এল দিয়ে ভাগ করতে হবে না। ফর্মুলাটাই নর্মাল μ0I1I2/2πd রাখলেই হবে। এখান থেকে খুব বার করতে দেয় মাস পার ইউনিট লেন্থ বার করো, মানে M/L দেখাও কত হচ্ছে, তো এই কোশ্চেনটা খুব আসে। ঠিক আছে, তো এই হলো কনসেপ্ট। আচ্ছা, অনেক তাছাড়া তো এমনি অঙ্কগুলো তো নর্মাল তারের অঙ্ক এখানে আরো আছে, যেটা ধর এই যে দুটো তার আছে, এই মাঝের পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এগুলো তো আছেই, এগুলো তো নর্মাল বায়ো সাভার্টস লতে যেরকম শেখানো হলো এরকম বলা থাকলে, প্যারালাল ওয়্যার বলা থাকলে তুই ইনফাইনাইট ওয়্যারই ধরবি। এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড, এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করবি, অপোজিট দিক হলে বিয়োগ, সেম দিক হলে যোগ। অনেক সময় নিউট্রাল পয়েন্ট বার করতে দেয়, যে নিউট্রাল পয়েন্ট কোন দিকে হবে। ঠিক আছে, কারণ এটার জন্য যদি ভেতর দিকে হয়, এটার জন্য বাইরের দিকে হবে। তো এটার জন্য ধরে নিলি মনে মনে এক্স দূরে নিউট্রাল পয়েন্ট, তাহলে এই বাকিটা কত, D-x। তাহলে এটার জন্য যা ম্যাগনেটিক ফিল্ড, এটার জন্য নিউট্রাল পয়েন্ট বার করতে দেওয়া, ম্যাগনেটিক ফিল্ড বার করতে দেওয়ার সাথে কিন্তু এই ফোর্স পার ইউনিট লেন্থের কোনো সম্পর্ক নেই, ওটা পুরো আলাদাই কনসেপ্ট তোদের। ঠিক আছে, আচ্ছা এইগুলো হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। তো অ্যাম্পিয়ার্স ল থেকে যেটা থিওরি বেসড কোশ্চেন আসে, যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল না, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডে
ইজ নট অ্যাপ্লিকেবল, এটা মনে রাখতে হবে তোদেরকে, যে অত সহজে অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা, অ্যাম্পিয়ার্স ল থেকে তিনটে আসে। প্রথমে হচ্ছে ইনফাইনাইট ওয়্যার। ইনফাইনাইট ওয়্যারেরও আবার দুটো পয়েন্ট আছে, একটা আউটসাইড, যেটা কিনা নর্মাল বায়োসাভার্স লতেও করে এসছিস, μ0I/2πr, মানে ম্যাগনেটিক ফিল্ডটা ডিস্টেন্সের সাথে ব্যস্তানুপাতিক। যেটা ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন দিয়ে আসতে পারে, সেটা হলো ইনসাইড। ইনসাইডে কিন্তু μ0I/r, মানে ইনসাইডটা একটু আমি এখানে আলাদা করে বলে দিচ্ছি, কারণ এখানে ইন্টিগ্রেশনের ফর্ম। ইনসাইড মানে তারের ভেতরের কোনো একটা পয়েন্টে দেয়। তো তারের ভেতরের একটা পয়েন্টে তুই যখন কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবি, তাকে ঘিরে যেই তুই অ্যাম্পিয়ার লুপ ইমাজিন করলি, সব কারেন্ট কিন্তু আর এটার মধ্যে দিয়ে যাচ্ছে না, কিছু কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট কাজ হবে জে বার করা, যাকে কারেন্ট ডেনসিটি বলা হতো। এই যে, তাহলে এখানে এনক্লোজড কারেন্ট কিন্তু I × πr² × π r², এইটা হচ্ছে ব্যাপার। এখানে স্মল আরটা হলো এই ডিস্টেন্সটা, আর ক্যাপিটাল আরটা বুঝতেই পারছিস পুরো, মানে বড় ডিস্টেন্সটা, বড় পুরো ব্যাসার্ধটাকেই ক্যাপিটাল আর বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে করলে তুই পেয়ে যাবি B × 2πr = I r²/R²। হ্যাঁ, 2πR²। তাহলে এখানে কিন্তু পাচ্ছি এটা আর এর সাথে প্রপোর্শনাল। তাহলে একটা গ্রাফ যদি আঁকিস, ভেতরে প্রপোর্শনাল, বাইরে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, তো এখানে যেটা বলছি, যে যেটা তোকে ইন্টিগ্রেশন ফর্মে আসতে পারে, সেটা হচ্ছে এই জে এর ভ্যালুটা এত সুন্দর, তো এটা তো এমনি প্রুফের জন্য। জে এর ভ্যালু তোকে এরকম বলে দিল, ধর সামথিং J0 1 - 2 r। তাহলে তখন কিন্তু আই এনক্লোজ তোকে আলাদা করে বার করতে হবে, ঠিক আছে, দিয়ে তার উপর কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। বোর্ডসের লেভেলে আসার চান্স কম, নিট জেইতে জেনারেলি আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে সলিনয়েড। খুব ইম্পর্টেন্ট, আসবেই আসবে একটা কোশ্চেন, μ0 Ni/L। একদম এরকম হয়, স্মল এনআই ফেনাই মনেই রাখবি না, একদম এটাই। আর মনে রাখবি শুধু ম্যাগনেটিক ফিল্ড কোথায় থাকে, ইনসাইডে থাকে। সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে। আর সলিনয়েডের যদি এন্ড পয়েন্টে বলে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে হাফ μ0 Ni/L। আর যদি টরয়েড বলে, তাহলে টরয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড শুধু ভেতরেই থাকে, সেখানে হচ্ছে μ0 Ni/2πr। ব্যাস, বারবার বলছি স্মল এনআই এসব কিচ্ছু মনে রাখার দরকার নেই, তুই একেবারে এই ভ্যালুটাই মনে রাখবি, ঠিক আছে, যে এটা দিয়েই বার করতে হবে। এই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল এর গল্প। তো এবার এগুলো পাঞ্চ করে অনেক অঙ্ক আসতেই পারে, ঠিক আছে, কিছু স্টেটমেন্ট অ্যাসার্টেনিজম। তো এখান থেকে কিন্তু ভালো করে তোকে মনে রাখতে হবে, তিনটে চারটে এমসিকিউ কিন্তু আসবেই আসবে। তাহলে একটা মনে রাখতে পারিস তোরা, ওই যে আর এর ওপর সাইক্লোট্রন, ওই জায়গাটা ভালো করে দেখবি, ওটা একটা আসবে। আচ্ছা, বায়ো সভার্স লয় ওই যে একটা ছবি দিয়ে তোকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিল, ওইটা একটা আসবে, ঠিক আছে। আচ্ছা, একটা অঙ্ক আসবেই প্যারালাল লজ অফ কারেন্ট, মানে সমান্তরাল তারের মধ্যে কিরকম ফোর্স, সেখান দিয়ে ঘুরিয়ে টুরিয়ে অনেক কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক অঙ্ক দেখবি আমি করিয়েছি, ইনক্লাইন প্লেনে একটা তার নাবছে, ঠিক আছে, কত কারেন্ট হলে ওটা নাববে না, mg sin θ, এই যে গুলো, এই যে mg sin θ BIL cos θ সাথে সমান হবে, মুখস্থ রাখ এটা। তোকে যদি বলে একটা রড ইনক্লাইন প্লেন বরাবর আর নাবছে না, তুই ডাইরেক্ট লিখবি, ফর্মুলা হচ্ছে mg sin θ = BIL cos θ। ব্যাস, তাহলেই হবে। তো এইখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। আর 4 নম্বর কোশ্চেনটা অ্যাম্পিয়ার্স ল থেকে আসতেও পারে, আর যদি এখান থেকে না আসে, তাহলে এই কোশ্চেনটাই ম্যাগনেটিজম ম্যাটার থেকে চলে আসবে। ওকে, এই ফর্মুলা ওরিয়েন্টেড এখানে কিন্তু প্রচুর কনসেপ্ট আছে, তো বেশ ভালো কঠিন অঙ্ক কিন্তু তুই এখান থেকে এক্সপেক্ট করতে পারিস। ওকে, থ্যাংক ইউ।